পড়ে শোনাচ্ছিলাম অ্যালেক্স হ্যালির উপন্যাস শিকড়ের সন্ধানে। আজ এই উপন্যাসটির ৭ম পর্ব। কোনটা সাময়িকভাবে অনুভূতির রাজ্যে ভেসে উঠছিল, আবার ডুবে যাচ্ছিল। তার চক্ষু নিমিলিত, মুখের পেশি স্লথ, ঠোঁটের কোণে ফেনা। সে জীবিত এবং জন্মাতে ক্রমশ দেহের নানান জায়গায় তীব্র যন্ত্রণা অনুভব করল। মাথার অসহ্য বেদনা সারা শরীরে বিক্ষুব্ধ ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। ডান পা অপরিসীম যন্ত্রণায় বিদীর্ণ, চোখ খোলার সামর্থ্যই ছিল না। মনে মনে অতীত ঘটনাগুলি স্মরণ করবার চেষ্টা করছিল। অকস্মাৎ সব মনে পড়ে গেল। সাদা মানুষটার ক্রোধে রক্তবর্ণ বিকৃত মুখমণ্ডলী, সেই সমুদ্রত কুঠারের ঝলক, পায়ের ওপর ধারালো অস্ত্রের প্রচণ্ড আঘাতের বিভৎস আওয়াজ, আর আপন দেহ থেকে উৎক্ষিপ্ত ছিন্ন খণ্ড। মাথার অসহ্য যন্ত্রণায় কোনটা আবার জ্ঞান হারিয়ে ফেলল। আবার যখন চোখ খুলল, ছাদে একটা মাকড়সার জাল দেখতে পেল কোনটা। একটু নড়াচড়া সম্ভব হতে অনুভব করল তার কবজি, বুক, পায়ের গুলফ শিকলে বাঁধা। শুধু মাথা এবং ডান পা একটু উঁচু কিছুর উপর রাখা। তার পরনে একটা লম্বা পোশাক। চারিদিকে আলকাত্রা জাতীয় কোনো বিশ্রী পদার্থের উৎকট দুর্গন্ধ। কোনটা ভেবেছিল চরম দুঃখের অভিজ্ঞতা তার হয়ে গিয়েছে, কিন্তু বর্তমানে দুঃসহ যন্ত্রণা যে অতীতের কষ্টের শতগুণ। কোনটা আল্লাহর কাছে প্রার্থনা করছিল। সহসা কুটিরের দরজা খুলে যাওয়াতে বিরত হলো। একজন অপরিচিত লম্বা সাদা মানুষ একটি ছোট কালো ব্যাগ হাতে ঢোকে। মুখখানা রাগী, কিন্তু সে রাগ যেন কুনটার প্রতি নয়। হাত দিয়ে মাছি তাড়িয়ে সে কুনটার পাশে এসে বসল। পায়ে একটু হাত লাগতেই অকল্পনীয় যন্ত্রণায় কুনটা মেয়েদের মতো চিৎকার করে কেঁদে ওঠে। সাদা মানুষটা কুনটার কপালে হাত দিয়ে তাপ পরীক্ষা করল। তার কবজি স্পর্শ করে বহুক্ষণ স্থির হয়ে থাকল। অবশেষে উঠে দাঁড়িয়ে কুনটার পীড়িত ক্লিষ্ট মুখমণ্ডলী লক্ষ্য করে রুক্ষস্বরে ডাকলেন, বেল। শক্ত সমর্থ গরনের ছোটোখাটো একটি কৃষ্ণাঙ্গী মহিলা একটা পাত্রে জল নিয়ে ঢুকল। কোনো বিচিত্র কারণে কুনটার তাকে চেনা চেনা মনে হচ্ছিল। অর্ধচেতন নির্মম দুঃখ কঠিন দিনগুলোতে এই মহিলাই কি তার সেবা করেছে? স্নেহস্নিগ্ধ দৃষ্টিপাতে সাহস জুগিয়েছে? শুষ্ক অধরে পানীয় দিয়েছে? সাদা মানুষটি তার কালো ব্যাগ থেকে কোনো কিছু বার করে এক কাপ জলে মিশিয়ে দিল। মহিলাটি কুনটার পাশে নতজানু হয়ে বসে এক হাতে তার মাথাটি তুলে ধরে অপর হাতে জলটুকু পান করাতে লাগল। কুনটা তাকিয়ে দেখল ডান পায়ের নিচের দিকে একটা বিরাট ব্যান্ডেজ বাঁধা, তাতে শুকনো রক্তের ছোপ। শিউরে উঠতে গিয়েও ব্যাহত হলো। সে একেবারেই অশক্ত হয়ে পড়েছে। অতি কটু স্বাদের পানীয়টুকু তার মুখে ঢালবার চেষ্টাতেও বাধা দেবার সাধ্য ছিল না। কুনটা নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ল। গভীর রাত্রে ঘুম ভেঙে সহসাই বুঝতে পারছিল না সে কোথায়, কেনই বা তার ডান পাটাতে অসহ্য কষ্ট। আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। বিভিন্ন চিন্তা, বিভিন্ন ছায়ামূর্তি নিরালম্বভাবে তার মানসপটে ভেসে যাচ্ছিল। তারা কখনো পরিস্ফুট, কখনো বা আকারহীন, লঘু মেঘের মতো ছায়া ফেলে আয়ত্তের বাইরে উধাও হয়ে যাচ্ছিল। একবার বিনটাকে দেখতে পেয়ে কুনটা জানালো তার খুব ব্যথা লেগেছে, কিন্তু বিনটা যেন চিন্তা না করে। সে একটু ভালো হয়ে উঠেই বাড়ি ফিরে যাবে। তারপর সে দেখল এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। অকস্মাৎ একটি পাখি বানবিদ্ধ হলো। এবার কুনটা যেন নিজেই নিচে পড়ে যেতে যেতে চিৎকার করে ব্যাকুল আগ্রহে আঁকড়ে ধরবার কোনো অবলম্বন খুঁজছিল, কিন্তু চারিদিক শূন্য, আশ্রয়হীন। অসহায় কুনটা তার পতন প্রতিরোধ করতে পারছিল না। আবার যখন জেগে উঠল, কুনটা ভাবল এ নিশ্চয়ই নিদারুণ দুঃস্বপ্ন। তার পায়ে কি হয়েছে? তার খুব অসুখ হয়েছে ঠিকই, কিন্তু দেহের ডান দিকটা অবশ লাগছে কেন? কণ্ঠ শুষ্ক, ঠোঁট দুটো ফাটা, সারা গা ঘামে ভেজা, বোটকা গন্ধ বেরোচ্ছে। একজন মানুষ অপর একজনের পা কুড়ুল দিয়ে কেটে ফেলবে, এ কখনো সম্ভব? সহসা তার সেই সাদা মানুষটার নির্মম মুখখানা মনে পড়ল। হাত দিয়ে কুনটার পায়ের দিকে ইঙ্গিত করবার দৃশ্যটি মনে পড়ল। ক্রোধে তার সর্বাঙ্গ জ্বলে উঠল।
কিন্তু পায়ের আঙুল একটু নাড়াবার চেষ্টা করতেই মর্মান্তিক যন্ত্রণায় জগৎ অন্ধকার হয়ে গেল। ব্যথাটা একটু কমবার জন্য অপেক্ষা করছিল, কিন্তু এ কমবে না, এ সহ্যের অতীত। অথচ সে তো সহ্য করেই যাচ্ছে। সাদা মানুষটা এসে ব্যথা কমাবার ওষুধ আর একটু দিই। মনে মনে প্রার্থনা করবার জন্য সে নিজেকে ধিক্কার দিল। যন্ত্রণার আক্ষেপ আর কাতর আর্তনাদের মাঝে আবার কুটিরের দরজা খুলে গেল। সেই কালো মহিলা, তার কালো মুখে হলদে আলোর শিখা ঝিলিক দিচ্ছে। হাসি মুখে, মুখের ভাবে, হাতের ভঙ্গিতে সে কিছু একটা বোঝাবার চেষ্টা করছে। সেই সাদা মানুষটি একজন ডাক্তার, তাই বোধহয় বোঝাতে চাইছিল, কিন্তু কোনটা তার কথা বুঝতে চায় না। অগত্যা হতাশ হয়ে জলপটি লাগাতে সে শুরু করল, কিন্তু কোনটা তার হাতের সেবাকে ঘৃণা করে। মহিলাটি সাবধানে কুন্টার মাথাটি তুলে ধরে খানিকটা স্যুপ খাইয়ে দিল। তাতে তার মুখে যে পরিতৃপ্তির ছাপ ফুটে উঠল, তা দেখেও কুন্টার ক্রোধের সীমা রইল না। অবশেষে মোমবাতিটি পাশে রেখে দিয়ে মহিলাটি জানতে চাইল কুন্টার আর কিছু দরকার আছে কিনা। কুন্টা ভ্রুকুটি কঠিন চোখে তার দিকে তাকালো। মুখে কটুবাক্য উচ্চারণের প্রয়োজন হয়নি। মহিলাটি তাতেই ঘর ছেড়ে চলে গেল। কুন্টা বোধহয় মরেই যাবে। অবশ্য মরে যাওয়া অর্থই চিরদিনের মতো আল্লাহর কাছে চলে যাওয়া। তার কাছে থাকা কেমন কেউ তা ফিরে এসে বলেনি, তেমনি সাদা মানুষের কাছে থাকা কেমন তাও কেউ কোনোদিন ফিরে এসে জানায়নি। বেল পরের বার এসে কুন্টার রক্তবর্ণ চক্ষু, অতি ক্লিষ্ট চেহারা, দেহের প্রচণ্ড তাপ ইত্যাদি দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল। 1 সপ্তাহ আগে যখন কুন্টাকে এখানে আনা হয়েছিল, তখন থেকে অবস্থার অবনতিই হয়েছে। বেল ফিরে গিয়ে একটা মোটা চাদর, 2টো কম্বল আর 2টো ফুটন্ত জলের পাত্র নিয়ে এলো। কুন্টার প্রবল আপত্তি সত্ত্বেও কি একটা পাতার ফুলটিস বানিয়ে তার খোলা বুকে চেপে চেপে বসালো। এবার একটা গরম জলের পাত্রে মোটা কাপড় নিংড়ে পুলটিসের ওপর চাপা দিল। তারপর কম্বল 2টো দিয়ে কুন্টার সর্বাঙ্গ ঢেকে দিল। কুন্টার সর্বদেহ থেকে ডর বিগলিত ধারায় ঘাম তার চারপাশের মাটি ভিজিয়ে তুলছিল। বেল বসে বসে কুন্টার বন্ধ চোখের ওপর থেকে ঘাম মুছিয়ে দিচ্ছিল। অবশেষে পুলটিস ঠান্ডা হয়ে আসতে বেল কুন্টার বুক ভালো করে মুছে পুলটিসের চিহ্ন সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়ে গেল। পরদিন সকালে অত্যন্ত দুর্বল বোধ করলেও কুন্টা বুঝতে পারছিল তার জ্বর গিয়েছে। এই মহিলা কোথা থেকে এই চিকিৎসা শিখেছে? এ যে বিনটার চিকিৎসা। আল্লাহর দেওয়া গাছপালা থেকে এ ওষুধ তৈরি হয়। কৃষ্ণাঙ্গী মহিলার গোপনীয়তার প্রয়াস থেকে কুন্টা আন্দাজ করতে পারল এ সাদা মানুষের ওষুধ নয়। সাদা মানুষ এর বিষয়ে জানে না, তাকে জানানো উচিত হবে না। কুন্টা কালো মহিলাটির মুখখানি স্মরণ করতে চেষ্টা করছিল। কি যেন নাম? বেল। একান্ত অনিচ্ছা সত্ত্বেও কুন্টাকে স্বীকার করতে হলো বেলের চেহারায় মান্ডিনকা উপজাতির ছাপ আছে। কুন্টা কল্পনায় জুফ্রে গ্রামের কৃষ্ণকায়া মহিলাদের মাঝে বেলকে প্রক্ষিপ্ত করে, যেন বেল উদুক্ষণে প্রাতরাশের শস্য চূর্ণ করছে বা মাথায় ফসলের রাশ বহন করে আনছে। না, কুন্টার মাথা খারাপ হয়ে গিয়েছে। এই সাদা মানুষদের দেশের বিধর্মী অপবিত্র কৃষ্ণকায়াদের সাথে তার আপন গ্রাম জুফরের কি সম্পর্ক থাকতে পারে? কুন্টার পায়ের অসহনীয় যন্ত্রণা ক্রমে কমে আসছে, কিন্তু চারদিকে মাছির বড় উৎপাত। কুন্টা কোথায় আছে? এ তার আগের কুটিরটি নয়। বাইরে লোকেদের কথাবার্তা শুনে অনুমান হয় সে তার অপরিচিত নতুন কোনো খামার বাড়িতে আছে। কুন্টা শুয়ে শুয়ে রান্নার গন্ধ পায়, কালোদের সন্ধ্যাবেলার গল্পগুজব, গান, প্রার্থনা, সকালবেলার শিঙে ফোঁপার আওয়াজ সবই শুনতে পায়। রোজ সেই লম্বা সাদা মানুষটা এসে পায়ের ব্যান্ডেজ বদলে দেয়। খুব ব্যথা লাগে। বেল দিনে 3 বার খাবার আর জল নিয়ে আসে। তার মুখে হাসি। কুন্টার কপালে তার হাতের স্পর্শটিও স্নিগ্ধ, তবুও কুন্টার হৃদয় কঠিন করে রাখে। এখানকার বিবেকহীন দুষ্ট সাদা মানুষ আর কালো লোকগুলোতে কোনো তফাৎ নেই, এ কথা জোর করে মনে রেখে দেয়। হয়তো এরা দুজনে তার কোনো ক্ষতি করবে না, দেখা যাক। কিন্তু কৃষ্ণাঙ্গ স্যামসনই তাকে মেরে মৃতপ্রায় করেছিল। একটা শ্বেতকায় লোকই তাকে নির্মম কষাঘাত করেছে, গুলি করেছে, তার পা কেটে ফেলেছে। কুন্টা যত সুস্থ হয়ে উঠছিল ততই সে ক্রোধে দগ্ধ হচ্ছিল। 17 বর্ষাকাল যাবৎ সে যথেচ্ছ ছুটেছে, লাফিয়েছে, গাছে চড়েছে।
আজ সে এমনই অক্ষম, অসহায়, চলৎশক্তিহীন হয়ে পড়েছে যে নড়বার সামর্থ্য নেই। এর কি কোনো অর্থ হয়? কোনো মানুষ কি অবস্থা মেনে নিতে পারে? কোনটা তার এই অপমান ও আক্রোশের শোধ নিত বেলের উপর দিয়ে। মান্ডিনকা ভাষায় চিৎকার করে, গালিগালাজ করে, বাসনপত্র আছড়ে ফেলে তার ক্রোধের প্রকাশ করত। এই কাফেরদের দেশে এর আগে কদাচিৎ সে কারো সাথে কথা বলেছে। চিৎকার করা তো দূরের থাক। এত বকাবকি সত্ত্বেও বেলের চোখে হৃদয়ের উষ্ণতা ফুটে উঠতে দেখে কুন্টার রাগ আরও বেড়ে যায়। প্রায় 3 সপ্তাহ এখানে কাটাবার পর একদিন সাদা মানুষটা এসে তার পায়ের ব্যান্ডেজ খুলে দিল। কেটে ফেলা পায়ের বিভৎস ক্ষত দেখে কুন্টার মাথা ঘুরতে থাকে। চিৎকার করে ওঠার ইচ্ছা সে অতি কষ্টে সংযত রাখল। সাদা মানুষটা ক্ষতের ওপর একটা গুঁড়ো ওষুধ ছড়িয়ে হালকা ব্যান্ডেজ বেঁধে দিল। তারপর কালো ব্যাগটা নিয়ে দ্রুত প্রস্থান করল। পরের 2 দিন বেল ঠিক সেভাবেই পায়ে নতুন করে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেয়। তৃতীয় দিনে সাদা মানুষটা দুটো শক্ত লাঠি নিয়ে ঘরে ঢুকল। লাঠি দুটোর ওপর দিকটা দুপাশে ছড়ানো। কোনটা জুফরেতে খোঁড়া লোকেদের ওরকম লাঠির সাহায্যে চলতে দেখেছে। অপরের সামনে কোনটা লাঠি দুটো কিছুতেই ব্যবহার করবে না। ওরা চলে যেতে কোনটা অতি কষ্টে নিজেকে দেয়ালের পাশে দাঁড় করালো। কয়েকদিন আগে হাতের ও কোমরের শিকল খুলে দেবার পর সে বহু আয়াসে তার অঙ্গপ্রত্যঙ্গের সার ফিরিয়ে এনেছে। এখন নিজেকে সোজা করে দাঁড় করাতেই প্রাণান্ত হলো। দরদর ধারে ঘাম ঝরছিল। অতি কষ্টে কোনটা লাঠি দুটোর ওপর দিকটা 2 বগলের নিচে গুঁজে দিল। তারপর কোনো ক্রমে দেওয়াল ঘেঁষে 2-4 পা এগোলো। পরের দিন প্রাতরাশ নিয়ে এসে মাটির মেঝেতে লাঠি দুটোর চিহ্ন দেখে বেলের মুখে আনন্দ ফুটে উঠতে দেখে রাগে কোনটা সর্বাঙ্গ জ্বলে গেল। কেন সে চিহ্নগুলো মুছে দেয়নি? বেল ঘর থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত সে খাবার ছুলোই না। পরে অবশ্য চটপট খেয়ে নিল। তার এখন শক্তি সঞ্চয় করা দরকার। কয়েকদিনের মাঝেই লাঠি দুটোর সাহায্যে সে ঘরের ভেতরে অনেক সহজভাবে চলাফেরা করতে পারল। এই খামার বাড়িটা একেবারে অন্যরকম। এখানে কালোদের কুটিরগুলোর অবস্থা অনেক ভালো। প্রত্যেকটি চুনকাম করা এবং পরিচ্ছন্ন। ঘরের ভেতর একটি টেবিল, দেওয়ালের গায়ে তাক, তাতে খাবার বাসনপত্র রাখা আছে। কোনটা আজকাল এসবের নাম শিখেছে। চামচ, কাঁটা চামচ, ছুরি, আহারের থালা এবং জলের পাত্রও আছে। সাদা মানুষগুলো একান্ত বুদ্ধিহীন বলেই কাঁটা চামচ ও ছুরির মতো জিনিস তার নাগালে রেখেছে। এখানে তার শোবার গদিটা অপেক্ষাকৃত মোটা। কতগুলো কুটিরের পেছনে ফুল গাছের ছোট বাগানও আছে। সপ্তাহ 2 পরে কোনটা তার কুটির থেকে একটু একটু বেরোতে লাগলো। বেল আজকাল আর কোনটার খাবার নিয়ে আসে না বা কোনটার কাছে আসে না। একদিন তাকে বড় বাড়ির পেছনের দরজা দিয়ে বেরোতে দেখা গেল। ও, তাহলে বেল আর 5টা লোকের মতোই সাধারণ। তার মাঝে অসামান্যতা কিছু নেই। সেই লম্বা সাদা মানুষটাকেও 2 ঘোড়ায় টানা একটা গাড়ি করে মাঝে মাঝে কোথাও যেতে দেখা যায়। এখানকার কৃষ্ণকায়দের অবস্থা অপেক্ষাকৃত সচ্ছল। সারাদিনের কাজের পর পুরুষেরা গোলাবাড়ির চারপাশে কিছু একটা কাজ নিয়ে থাকে। মেয়েরা দুধ দোয়ায়, মুরগিগুলোকে খেতে দেয়, বাচ্চারা জল তোলে বা জ্বালানি কাঠ কুড়োয়। এরা জানে না ঠিকমতো আঁটি বাঁধতে পারলে একসাথে আরও অনেক বেশি কাঠ মাথায় করে বয়ে আনা যায়। কোনটা লক্ষ্য করল এরা অন্যান্য খামার বাড়ি থেকে অনেক ভালোভাবে থাকবার সুযোগ পেলেও বুদ্ধিবৃত্তি বা অনুভূতিতে কোনো অংশে শ্রেয় নয়। নিজেদের সম্পর্কে এদের বিন্দুমাত্র সম্মানবোধ নেই। এরা যে কৃতদাসের জাতে পরিণত হয়েছে সে বোধটুকু পর্যন্ত নেই। কোনো রকমে মার খাওয়া এড়াতে পারলে, পেট ভরে খেতে আর ঘুমোতে পারলেই এদের আত্মার শান্তি। তার চেয়ে বেশি কিছু এরা চায় না। অথচ স্বদেশবাসীর এই দুর্গতিতে অসহায় আক্রোশে কোনটার রাতের পর রাত বিনিদ্র কেটে যায়। কিন্তু যাদের জন্য এই দগ্ধানি, তাদের তো কিছুমাত্র চিন্তা নেই। যত দিন যাচ্ছে কোনটার আত্মা যেন একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে। ফলাফল যাই হোক বা যত বাধাই আসুক, তার দেহে যতদিন প্রাণ আছে পালাবার চেষ্টা সে ছাড়বে না। এই জীবনমৃত অবস্থায় বেঁচে থেকেই বা কী লাভ? জুফরে গ্রাম থেকে যখন তাকে চুরি করে ধরে নিয়ে আসে, তারপর এই 12 চন্দ্রকালের মাঝে তার বয়স বহুগুণে বেড়ে গিয়েছে। কোনটা বুঝতে পারত স্থানীয় কৃষ্ণকায়রা কেউ তাকে বিশ্বাস করে না। সেও অবশ্য কাউকে বিশ্বাস করে না। একদিন ডাক্তার সাদা মানুষটার গাড়িতে চালকের পাশে আরও একজন দোআঁশলা বাদামি রঙের লোক দেখা গেল।
সাদা মানুষটাকে বড় বাড়িতে নামিয়ে দিয়ে গাড়িটা কালোদের মহল্লায় চলে এলো। লোকটার একটা হাত এক ধরনের শক্ত সাদা মাটিতে আটকে রাখা হয়েছে। বোধহয় হাতটাতে কোনো আঘাত লেগেছিল। ভালো হাতটার সাহায্যে গাড়ি থেকে নেমে দোআঁশলা লোকটা একখানা অদ্ভুত দেখতে বাক্স হাতে একটা খালি কুটিরে ঢুকে গেল। কোনটা কিছুদিন যাবতই খুব একাকী বোধ করছে। ঘন্টার পর ঘন্টা অন্ধকারের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে থাকে। বিষণ্ণতায় মন ছেয়ে যায়। এ যেন একটা রোগের মতো ক্রমশই তাকে আচ্ছন্ন করে ফেলছিল। মানুষের সঙ্গ বা ভালোবাসার অভাব তাকে এমনভাবে পীড়িত করে ফেলবে সে আগে ভাবতে পারেনি। এই নতুন আসা বাদামি লোকটাকে দেখে কোনটা অত্যন্ত কৌতূহলী হয়ে উঠল। পরদিন সকালে খোঁড়াতে খোঁড়াতে তার ঘরে গিয়ে উপস্থিত। লোকটা একেবারে দরজার গোড়াতেই বসেছিল। স্থির দৃষ্টিতে দুজন পরস্পরকে দেখে নিল। লোকটার চোখ মুখ সম্পূর্ণ নির্বিকার। কি চাই? তুমি নিশ্চয়ই আরেকটি খাস আফ্রিকান নিগ্রো। কোনটা নিগ্রো কথাটা বহুবার শুনেছে, বাকি কথাগুলো বুঝতে পারল না। ঠিক আছে, এখন যাও। কোনটা তার কণ্ঠস্বরে রূঢ়তায় বিস্মিত হল। অপ্রস্তুতভাবে পেছনে ফিরল। এরপরে ওই দোআঁশলা লোকটার কথা মনে পড়লেই তার রাগ হয়ে যেত। মনে মনে বলতো, আমি তো তবু খাঁটি কালো, তোমার মতো ভেজাল রঙের নই। পারতপক্ষে কোনটা আর ওদিকে ফিরেও তাকাতো না। কিন্তু আশ্চর্য, রোজ রাতে খাওয়ার পর কালোদের ভিড় জমত ওইখানেই। কোনটা নিজের ঘর থেকে কান পেতে শুনত বাদামি লোকটি এক নাগারে কথা বলে যাচ্ছে। অন্যেরা মাঝে মাঝে হাসিতে ফেটে পড়ছে, আবার কখনো কখনো অন্যেরা তাকে প্রশ্নে জেরবার করে দিচ্ছে। লোকটা কে, কি করে? এই সপ্তাহ দুই পরে একদিন লোকটার সাথে শৌচাগারের বাইরে দেখা। লোকটার হাতে সেই বিরাট সাদা খোলসটা নেই। খড়ের আঁটি নিয়ে দুহাতে বিনুনি পাকাচ্ছে। তাকে দেখেই কোনটা সর্বাঙ্গ রাগে জ্বলে উঠল। কিন্তু কি আশ্চর্য, লোকটা ইঙ্গিতে কোনটাকে ডাকল। অবাক হয়ে কোনটা তার পেছন পেছন লোকটার ঘরে উপস্থিত হলো। তখনও সে বিনুনি পাকিয়েই চলেছে। কোনটা ভাবল, আফ্রিকাতে সে এভাবেই বিনুনি পাকায়। সে কথা কি লোকটা জানে? তোমার কথা আমি শুনেছি, তুমি পাগল। খুব ভাগ্য ভালো যে তোমাকে ওরা খুন করেনি। মেরে ফেললেও সেটা তাদের বেআইনি হতো না। এই তো আমার হাতটাই ভেঙে দিল। আইনে আছে পালাবার চেষ্টা করলেই কৃতদাসকে হত্যা করা যায়, সেজন্য কোনো শাস্তি পেতে হবে না। কৃতদাসের প্রতি প্রযোজ্য আইনগুলি 6 মাস পর পর একবার করে গির্জাতে পড়া হয়। সাদা মানুষদের আইনের কথা আর বলো না। নতুন বসতি স্থাপন হলে সবচেয়ে প্রথম নতুন নতুন আইন তৈরি করবার জন্য একখানা আদালত বাড়ি তৈরি করে, তারপর একখানা গির্জা। আদালতগুলির প্রধান কাজই হলো নিগ্রোদের জব্দ করবার জন্য আইন তৈরি। নিগ্রোদের বন্দুক রাখা আইনে বারণ, এমনকি মোটা লাঠি পর্যন্ত রাখা বারণ। পাস ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বারণ। অমান্য করলে 20 ঘা বেত। সাদা মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বললে 10 ঘা বেত। সাদা মানুষের বিরুদ্ধে কথা বললেই 30 ঘা। নিগ্রো সমাবেশ সব অবস্থাতেই, এমনকি শোকযাত্রা হলেও বারণ। কোনো সাদা মানুষ যদি শপথ করে বলে যে তুমি মিথ্যা কথা বলছো, তোমার কান কাটা যাবে। যদি সে বলে তুমি 2 বার মিথ্যা কথা বলেছ, তবে 2 কান কাটা যাবে। আইন বলে সাদা মানুষকে হত্যা করলে তোমার ফাঁসি হবে, কিন্তু কালো মানুষকে হত্যা করলে শুধু বেতের ঘা। নিগ্রোদের লেখাপড়া শেখানো বা কোনো বই দেওয়া আইনত বারণ। আফ্রিকা দেশের ঢাক বাজানো নিগ্রোদের পক্ষে আইনত বারণ। কোনটা সব কথা বুঝতে পারছিল না, তবুও যেন বাদামি রঙের লোকটার মুখের দিকে তাকিয়ে কিছু কিছু বুঝতেও পারছিল। এতদিন পর কেউ একজন তার সাথে সহমর্মী মানুষের মতো কথা বলছে। কোনটা হাসবে না কাঁদবে? এই তো তোমার পা। শুধু হাত পা কেন, এরা কথায় কথায় মাথা কেটে নিচ্ছে। এমন মার লাগায় যে মাংস ভেদ করে হাড় বেরিয়ে যায়। ছাল ছাড়িয়ে নুন মাখায়। জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটায়। মালিকের অত্যাচারে কৃতদাস মারা গেলে কেউ দায়ী হবে না, এই হলো আইন। ভাবছো এর চেয়ে বেশি অত্যাচার আর কী হতে পারে? ওয়েস্ট ইন্ডিজে আখের আবাদে আরও কি হয় কারো কাছে শুনে নিও। প্রথম কাফর বয়সী একটি ছোট ছেলে বাদামি লোকটির রাতের খাবার দিয়ে গেল। কোনটাকে সেখানে দেখতে পেয়ে সে দৌড়ে গিয়ে তার জন্য খাবার নিয়ে এলো। নীরবে খাওয়া শেষ করে যাবার উদ্যোগ করতে লোকটি তাকে বাধা দিল। কিছুক্ষণ বাদে একে একে সবাই এসে হাজির হলো, এমনকি বেলও। বাদামি লোকটি প্রধান বক্তা।
বোধহয় সেও দেশের ভাষায় কিছু একটা গল্প বলছিল, কারণ হঠাৎ গল্প থেমে যেতেই সবাই হেসে উঠল। তারপর প্রশ্ন করতে শুরু করল। ঘরে ফিরে এসে গভীর রাত্রি পর্যন্ত কোনটা আবেগের ঘাত প্রতিঘাতে উদ্বেলিত হচ্ছিল। একবার কোনটা একটা ভালো আম কিছুতেই ল্যামিনকে দিতে রাজি হয়নি। তখন অমরও তাকে বলেছিল, তুমি যদি হাত মুঠো করে থাকো তবে কেউ তোমার হাতে কিছু দিতে পারবে না। কোনটা অবশ্য জানে এখানকার কালো লোকগুলো সম্পর্কে তার মনোভাব অমরও সর্বান্তকরণে সমর্থন করত। তবুও প্রতি রাত্রে ওই বিশেষ কুটিরে কালোদের বৈঠকটি কোনটাকে তীব্র আকর্ষণ করত। সন্ধ্যাবেলায় সে নিজেকে অতি কষ্টে সংযত রাখে, কিন্তু বাদামি রঙের লোকটি যখন একা থাকে কোনটা খোঁড়াতে খোঁড়াতে একবার তার কাছে যাবেই। লোকটি একাই কথা বলতে থাকে, কোনটা নীরবে শোনে। সাদা মানুষরা বলে, আফ্রিকার লোকেরা শুধু জানে একটা মাটির ঘর তুলে কোনো মতে বাস করতে আর পরস্পরে মারামারি খাওয়াখাওয়ি করতে। এই যে হাতে একটা কবচ বেঁধেছ, ওতে ছাই হবে। পরিস্থিতি ভালো করে ভাবতে বুঝতে শেখো, নিজেকে বর্তমান অবস্থার সাথে মানিয়ে নিতে চেষ্টা করো। কি চুপ করে আছো কেন? কিছু বুঝতে পারছো টবি? কোনটার মুখ রোষে রক্তিম হয়ে উঠল। নিজে চিৎকার শুনে নিজেই অবাক হয়ে গেল। টবি নয়, কোনটা কিনতে? আরে এ দেখি কথাও বলতে জানে। শোনো, ওসব আফ্রিকান কথা ভুলে যাও, ওতে সাদা মানুষের রাগ চড়ে যায়। তোমার নাম টবি, আমার নাম ফিডলার। আমি বেহালা বাজাতে পারি বলে ওরা আমাকে ফিডলার নাম দিয়েছে। বেহালা কাকে বলে জানো? সেই অদ্ভুত দেখতে বাক্সটা খুলে সে একটা আজব রকম হালকা বাদামি কাঠের জিনিস বার করল। তার সরু কালো গলা, গায়ে আট করে বাঁধা তার রয়েছে। বেহালা? ঘরে তৃতীয় ব্যক্তি নেই। কোনটা উচ্চারণ করল, বেহালা। বাদামি লোকটি খুশি হয়ে বেহালাটি বাক্সে তুলে রাখল। চারদিকে তাকিয়ে একটা জিনিস নির্দেশ করে বলল, বালতি। কোনটা কথাটির পুনরাবৃত্তি করল, এবার জল। এভাবে বেশ কটা জিনিসের প্রতিশব্দ কোনটার অল্প সময়ে আয়ত্ত হয়ে গেল। তোমাকে যতটা বুদ্ধ দেখায় আসলে ততটা নও। এরপর কিছুকাল যাবৎ কোনটার শিক্ষা পর্ব চলল। কোনটা এখন সাদা মানুষের ভাষা কেবল বুঝতে পারে না, মোটামুটি বোঝাতেও পারে। সে কেন তার পৈতৃক নাম, বংশের বৈশিষ্ট্য, ঐতিহ্য আঁকড়ে থাকতে চায়, এই কৃতদাসের বন্দি জীবন থেকে সে মৃত্যুও কেন শ্রেয় মনে করে, এসব কথা কোনটা এই নতুন শেখা ভাষাতে যথাসাধ্য প্রকাশ করে বলল। এর দু একদিন বাদেই সে ঘরে কোনটার এক বৃদ্ধের সাথে দেখা হলো। তাকে আগে সে বড় বাড়ির বাগানে কাজ করতে দেখেছে। বুড়ো মানুষটা বলল, তুমি নাকি 4 বার পালিয়েছ। আশা করি এতদিনে তোমার শিক্ষা হয়েছে। তুমি নতুন কিছু করনি। পালিয়ে কোথায় যাবে? অন্য একটা রাজ্যে হয়তো পৌঁছলে, কিন্তু কাগজে খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সেখান থেকেই তোমাকে ধরে আনা হবে। আকাশ কুসুম কল্পনা করো না, বর্তমান অবস্থাকে মেনে নাও। আমিও একসময় তোমার মতো মাথা গরম করে বহুবার পালাতে চেষ্টা করেছি, সুফল হয়নি। এখন বড় বাড়িতে বাগানের কাজ করছি। বেলের কাছে শুনেছি তোমাকেও নাকি আমার সাথে কাজে জুড়ে দেয়া হবে। বৃদ্ধটি অবশ্য কোনটার ভালোর জন্যই এসব কথা বলেছে। এদেশ থেকে পালিয়ে যাওয়া অসম্ভব। তবুও কিনটা কি করে অতীত ভুলে যাবে? এক পঙ্গু কৃতদাসের ভূমিকায় সারা জীবন কাটাতে হবে, ভাবতেও সারা মন বিদ্রোহী হয়ে ওঠে। সে রাত্রে একটি লোক কোনটার জন্য একজোড়া জুতা নিয়ে এলো। মালিকের আদেশে নাকি কোনটার জন্য বিশেষভাবে তৈরি। ডান পায়ে জুতোর সামনের দিকে অনেকটা তুলো গুজে দেওয়া হয়েছে। কোনটা ঘুরিয়ে ফিরিয়ে জিনিস দুটো বারবার দেখল, তারপর পায়ে পড়বার চেষ্টা করল। সে এক অভিনব অভিজ্ঞতা। ডান পায়ের সামনের দিকে খানিকটা তুলো গোজা থাকায় পায়ে চমৎকার মাপসই হয়েছে। খানিকটা হেঁটে দেখল। অভ্যাস হয়ে গেলে হাঁটার জন্য বগলে লাঠি গুঁজতে হবে না। সে সপ্তাহে মালিক বাইরে থেকে ফিরলেন। তার গাড়ির কৃষ্ণাঙ্গ চালক এসে কোনটাকে ফিডলারের ঘরে ডেকে নিয়ে গেল। তাদের দুজনের মাঝে খানিকক্ষণ কথাবার্তা হলো। তারপর ফিডলার কোনটাকে সব কথা বুঝিয়ে বলল। এখানে বড় বাড়িতে যে সাদা মানুষটি থাকেন তার নাম উইলিয়াম ওয়ালার। কোনটার প্রথম মালিক জন ওয়ালার তার ভাই। উইলিয়াম ওয়ালার ভাইয়ের কাছ থেকে কোনটাকে কিনে নিয়েছেন, কাজেই কোনটা এখন তারই সম্পত্তি। কোনটার মুখের ভাবে তার মনের কথা প্রকাশ পেল না।
ক্রোধে গ্লানিতে তার হৃদয় বিধ্বস্ত হচ্ছিল। কোনটা কি কারো ব্যক্তিগত সম্পত্তি? আফ্রিকার মতো এখানেও প্রতি চন্দ্রহীন রাতের পরদিন সকালে কোনটা একটা পাত্রে একটি করে পাথরের টুকরো ফেলছিল। প্রথম খামার বাড়িটিতে 12টি পাথর জমেছিল, এখানে 6টি জমেছে। জুফরেতে তার 17 বর্ষাকালে 240টি পাথর জমেছিল। তাহলে এখন তার 19 বছর চলছে। নিজেকে যতই বৃদ্ধ মনে হোক, সে তো আসলে তরুণ যুবক। জীবনের বাকি অংশ কি তাকে এভাবেই কাটাতে হবে? দিনে দিনে আশা আকাঙ্ক্ষা আত্মাভিমানের সমাধি ঘটবে? বেঁচে থাকার আনন্দ বা উদ্দেশ্য লুপ্ত হবে? সময় চিরদিনের মতো ফুরিয়ে যাবে? ভাবতেও যে তার ভয় করে। বৃদ্ধ মালিটি একেবারেই অশক্ত হয়ে পড়েছে। কোনো ক্রমে একবেলা কাজ করে। বিকালের দিকে তার বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট থাকে না। কোনটাকে একা সব দিক সামলাতে হয়। বেল বড় বাড়ির রাঁধুনি। সে রোজ সকালে দিনের সবজি নিয়ে আসতো, কিন্তু যতক্ষণ বাগানে থাকে কোনটার দিকে সে ফিরেও তাকায় না। কোনটা তার ব্যবহারে হতবুদ্ধি, রাগও হতো। অসুখের সময় বেলের আন্তরিক সেবা যত্ন তার সর্বদাই মনে পড়ে। তাহলে এখন কি হলো? না, বেলকে সে পরিহার করেই চলবে। একদিন সকালে বুড়ো মালির দেখা নেই, হয়তো অসুস্থ হয়ে পড়েছে। কোনটা তাড়াতাড়ি বাগানে চলে এলো। বেল যদি সবজি নিতে এসে ফিরে যায়। খানিক পরে বেল এসে কোনো দিকে না তাকিয়ে সবজি তুলতে লাগলো। তারপর একটু ইতস্তত করে কোনটার দিকে চকিত দৃষ্টি হেনে সবজির ঝুড়িটা নামিয়ে রেখে গটগট করে চলে গেল। সে কি ভেবেছে বুড়ো বালির মতো কোনটাও ঝুড়িটা বয়ে নিয়ে যাবে? রাগে তার সর্বাঙ্গ জ্বলে গেল। জুফরেতে পুরুষেরা যখন বিশ্রাম করে, মেয়েরা কি মাথায় মাল বয়ে নিয়ে যায় না? কিন্তু বেল মালিকের কাছের লোক। কি হতে কি হয়ে যাবে? সে বেলের পেছন পেছন ঝুড়িটা নিয়ে দরজার গোড়ায় নামিয়ে দিল। তারপর প্রচণ্ড ক্রোধে ফুঁসতে ফুঁসতে বাগানে ফিরে এলো। সেদিন থেকেই কোনটাই বাগানের মালি বনে গেল। বুড়ো আর হাঁটতেও পারে না। প্রত্যহ বেলের কাছে ঝুড়ি বয়ে নিয়ে যাওয়াই কোনটার সবচেয়ে অপছন্দ। তার সাথে কোনটা যথাসম্ভব রূঢ় ব্যবহার করে। কিন্তু বেলের রান্নার সুগন্ধে তার রসনা লালায়িত হয়ে ওঠে। সেটা সে নিজের মনে স্বীকার না করে পারে না। কয়েক মাস পর বেল একদিন তাকে রান্নাঘরের ভেতরে ডেকে নিল। রান্নাঘরের সাজ সরঞ্জাম দেখে কোনটা হতবাক। বেল তার হাতে বিস্কিটের মতো একটা জিনিস ধরিয়ে দেয়। তার দুপরতের মাঝখানে এক ফালি মাংস। কোনটা বোকার মতো জিনিসটার দিকে তাকিয়ে আছে দেখে বেল বলল, কখনো স্যান্ডউইচ দেখোনি? ওটা তোমাকে কামড়াবে না, একটু মুখে দিয়ে দেখো, আর এখানে দাঁড়িয়ে থেকো না। ক্রমে বেল তাকে হাত ভরে প্রচুর খাদ্য দিতে লাগলো। কত রকম খাবার, কি তার স্বাদগন্ধ! সবজিগুলো তো কোনটার নিজের হাতে ফলানো। সর্ষে শাক, মটরশুঁটি, ভুট্টা, সবুজ নধর, আরও অনেক রকমের ফসল। বেল কখনো তাকে শুয়োরের মাংসের খাবার দেয়নি। কোনটা মুখে কখনো প্রশংসা বাক্য উচ্চারণ করত না, যদিও তৃপ্তি তার আচরণে ফুটে উঠত। চন্দ্রকালকে এখানে মাস বলে। সময় কেটে যাচ্ছিল। গ্রীষ্মকাল পার হয়ে ফসল তোলার ঋতু এলো। এখন সবাই খুব ব্যস্ত। বেলকে পর্যন্ত বাইরে থেকে খেতে কাজ করতে হয়। কোনটাকে কিন্তু হালকা কাজই দেয়া হতো। সে মুরগি ও অন্যান্য গৃহপালিত পশুর দেখাশোনা করে আর বাগানের কাজ করে। তুলোর ফসল তোলার কাজ যখন তুঙ্গে, তখন সে গাড়ি চালিয়ে মাল আনা নেওয়া করে। শুয়োরগুলোকে খেতে দেওয়া ছাড়া অন্য কাজগুলো তার অপছন্দ নয়। আজকাল কাজের চাপে দিনের আলো থাকতে বাড়ি ফেরা হয় না। মাঝে মাঝে সে এত ক্লান্ত থাকে, না খেয়ে ঘর্মাক্ত দেহে শুয়ে পড়ে। গাড়িগুলোতে তুলো বোঝাই হলো। খামার বাড়ি শস্যে পূর্ণ। সোনালি তামাক পাতাগুলি শুকোবার জন্য ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুকর মাংস ঝলসানো শুরু হয়ে গিয়েছে। শীতের হাওয়া বইছে। ফসল তোলার উৎসব হবে, তারই পূর্ব প্রস্তুতি চলছে। চারদিকে চরম উত্তেজনা। কোনটা ভাবল, কৃষ্ণাঙ্গদের আল্লাহ তো মুখ ফিরিয়েই রেখেছেন। এর বেশি কি আর ক্ষতি হবে? এদের নাচ গানের অনুষ্ঠানটা কি ব্যাপার? একবার নিজের চোখে দেখে আসবে। সে যখন পৌঁছল, উৎসব আরম্ভ হয়ে গিয়েছে। বেহালা বাদক বেহালা বাজাচ্ছে, আর একজন দুটো হাত বাজিয়ে তাল ঠুকছে। নাচিয়েরা জোড়ায় জোড়ায় এগিয়ে এলো। তাদের নৃত্য কাজেরই অনুকরণ। বীজ রোপণ, তুলো আহরণ, কাস্তে চালানো, কাঠ কাটা, ফসল তোলা, গাড়িতে মাল বোঝাই, নাচের সুনিপুণ সুললিত ভঙ্গিতে এসব কাজেরই অভিনয়।
জোফরে গ্রামের ফসল তোলার উৎসবের সাথে এর কোনো পার্থক্য নেই। কখন অজান্তে কোনটাও পাঠকের তাল দিতে শুরু করেছে। সম্বিত ফিরে আসতে চকিত হয়ে চারদিকে তাকালো, কিন্তু না, কেউই তাকে লক্ষ্য করেনি। আসলে সবাই তখন একটি ছিপছিপে শ্রীময়ী চতুর্থ কাফর বয়সী মেয়েকে নিয়ে ব্যস্ত। পালকের মতো হালকা মেয়েটি অতি মনোরম সুচারু ভঙ্গিতে মাথা দুলিয়ে চোখ ঘুরিয়ে নেচে বেড়াচ্ছিল। ক্রমে অন্য নাচিয়েরা সবাই থেমে গিয়ে মুগ্ধ নয়নে রুদ্ধ নিঃশ্বাসে তাকেই দেখছিল। মেয়েটির নৃত্যসঙ্গীও তার সাথে পাল্লা দিয়ে পারছিল না। তাদের নাচ থেমে যেতে চারিদিকে প্রচণ্ড উল্লাসধ্বনি উঠল। মালিক ওয়ালার সাহেব যখন মেয়েটিকে $8 পুরস্কার দিলেন, তখন কোলাহল আরও উদ্দাম। মালিক হাসি মুখে একবার বেহালাবাদকের দিকে তাকিয়ে তুমুল কোলাহলের মাঝে সেখান থেকে চলে গেলেন। নতুন করে আরেক দফা নাচ শুরু হলো। এ বোধহয় সারা রাতই চলবে। পরদিন সকাল থেকে অন্য ধরনের কাজ আরম্ভ হলো। মেয়েরা চর্বি, খার ও জল একসাথে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সাবান তৈরি করছিল। কেউ কেউ একরকম আঠালো লাল মাটি, জল আর শুয়োরের শুকনো লোম একসাথে মিলিয়ে তাই দিয়ে বাড়ির ফাটলগুলো মেরামত করছিল। সবচেয়ে বিশ্রী হলো অন্য আরেক দল আপেল, পিচ ইত্যাদি ফল পচিয়ে একরকমের দুর্গন্ধের তরল পানীয় তৈরি করছিল। তার নাম নাকি ব্র্যান্ডি। গদিগুলোতে নতুন করে খড় ঢোকানো হচ্ছিল। মালিকের জন্য হাঁসের পালকের একটি নতুন গদি তৈরি হলো। যারা কাঠের কাজ করে তারা কাপড় ধোয়ার জন্য নতুন টব তৈরি করলো। যারা চামড়ার কাজ করে ঘোড়ার জিন, জুতো ইত্যাদি তৈরি করছিল। মেয়েরা সুতির কাপড় রং করছিল। ঠিক জুফরের মতোই চারদিকে ঝোপঝাড়গুলোতে লাল, নীল, হলুদ বস্ত্রখণ্ড শুকোচ্ছে। ক্রমশ হাওয়া শীতলতর হলো। আকাশ ধূসর বর্ণ। তারপর ধরাতল আবার তুষার আবৃত হয়ে গেল। ব্যাপারটা যেমন বিস্ময়কর তেমনি অস্বস্তিজনক। সকলেই এবারে বড়দিনের কথা আলোচনা করতে শুরু করল। নাচ গান, খাওয়া দাওয়া, উপহার দেবার ধুম পড়ে যাবে। সাদা মানুষের আল্লাহ এতে জড়িত থাকবেন। কোনটা তার মাঝে থাকতে চায় না। বিধর্মীদের এ উৎসব না শেষ হওয়া পর্যন্ত কোনটা আর ঘর ছেড়ে বেরোবে না। এরপরে এলো বসন্তকাল। কোনটা বীজ বপন করতে করতে জুফরের কথা ভাবছিল। এই সময় জুফরেতে ক্ষেতগুলো কেমন সজীব শ্যামলের বন্যায় পরিপ্লুত হয়ে যায়। সে যখন দ্বিতীয় কাফর ছেলে, এই সবুজের সমারোহের মাঝে কি অপরিসীম আনন্দে ক্ষুধার্ত ছাগলগুলোকে চড়াতে নিয়ে যেত। এখানে জানোয়ারগুলোকে বলে মেষ। সেগুলো চিৎকার করে লাফাতে থাকে। জোর করে ধরে তাদের নোংরা ঘন লোম কেটে নেওয়া হয়। সেগুলো পরিষ্কার করে তাই দিয়ে নাকি শীতবস্ত্র তৈরি হয়। মেয়েরা তা থেকে সুতোও নাকি বোনে। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে এরা সে সময়টাকে বলে জুলাই। শেষবারের মতো ক্ষেতের আগাছা পরিষ্কার করে দেওয়া হয়। খুব পরিশ্রমের কাজ, কিন্তু পেট ভরে খাবার মতো প্রচুর খাদ্য তখন খামার বাড়িতে জমা থাকে। কোনটা ভাবে জুফরেতে এই সময় খাদ্যের সবচেয়ে আকাল। খাদ্যের অভাবে আজে বাজে দ্রব্য খেয়ে লোকেদের পেটে কেবলই যন্ত্রণা হয়। এই সময় এখানকার লোকেরা বেড়াতে যাবার ছুটি পায়। গাড়ি করে দূরে যাবার অনুমতিও মেলে। চারিদিক শূন্য, লোকের অভাবে খাঁ খাঁ করছে। কোনটার পালিয়ে যাবার অঢেল সুযোগ। কিন্তু সে জানে কোনো ক্রমে চলে ফিরে বেড়াচ্ছে বটে, বেশি দূরে পালিয়ে যাবার ক্ষমতা আর তার নেই। গভীর লজ্জার সাথে নিজের মনে একথাও স্বীকার করতে হয়, পালাতে গিয়ে ধরা পড়ে মৃত্যুর সম্মুখীন হচ্ছে বর্তমান অবস্থায় তার কাছে অধিক কাম্য। অন্তরের গভীরে সে জেনেছে জীবনে আর কখনো সে বাড়ি যেতে পারবে না। তার সত্তার অতি মহার্ঘ দুর্লভ কোনো বস্তু ক্রমশই হারিয়ে যাচ্ছে। তবু আশা বেঁচে থাকে। তার পরিবারের কাউকে সে জীবনে আর দেখতে পাবে না, কিন্তু তার নিজেরই একটি পরিবার তো ভবিষ্যতে গড়ে উঠতে পারে। আরও 1 বৎসর কেটে গিয়েছে। পাত্রের পাথর গুনে দেখা যাচ্ছে কোনটার বয়স এখন 20 বৎসর। আবার শীত আসছে। আকাশে বাতাসে বড়দিনের আভাস। আল্লাহ সম্পর্কে তার নিজের মনোভাব বদলায়নি, কিন্তু কালোরা যখন বড়দিন উপলক্ষে এতটা আনন্দ পাচ্ছে, তখন ওই উৎসবে সামান্য সময়ের জন্য যোগ দিলে আল্লাহ হয়তো কোনটার ওপর নারাজ হবেন না। বড় বাড়িতে বেলের রান্নার আর শেষ নেই। কত রকমের মাংসই যে হচ্ছে, কোনটা সেসব আগে কখনো দেখেনি। এসব খেতে প্রথমে তার খুবই আপত্তি ছিল, কিন্তু রান্নার রসনা সিক্তকারী সুগন্ধে পরে নিজেকে আর সংবরণ করতে পারেনি। কেবল শূকর মাংস ছাড়া সবই সে খেয়েছে।
অবশেষে বহু আকাঙ্ক্ষিত দিনটি এলো। পান ও আহারের ধুম পড়ে গেল। কোনটার ঘরের দরজা থেকে দেখা যায় মালিকের অতিথিরা দুপুরে খাবার জন্য একে একে এসে উপস্থিত হচ্ছেন। পরে কৃষ্ণাঙ্গরা বড় বাড়ির কাছে দলে দলে এসে একত্রে গান শুরু করল। বেল সর্বাগ্রে। মালিক ও অন্যান্য শ্বেতাঙ্গরা খোলা জানলার সামনে এসে দাঁড়ালেন। হেসে তাদের অভ্যর্থনা জানালেন। ফিডলারকেও ডেকে পাঠানো হলো। হ্যাঁ, মালিকের আদেশ তো মানতেই হবে, কিন্তু এ কাজে কালোদের এত ফুর্তি আসে কোথা থেকে? আর শ্বেতাঙ্গরা যদি কৃতদাসদের এতই ভালোবাসে, তবে তাদের প্রকৃত সুখ দিতে চায় না কেন? কেন তাদের মুক্তি দিচ্ছে না? কিন্তু সে নিজেই বা কি? সে কি তাদের চেয়ে কোনো অংশে শ্রেয়? সেও তো তাদের জীবনধারায় অভ্যস্ত হয়ে যাচ্ছে। বিদেশি কাফের অকৃষ্ণাঙ্গ ফিডলারের প্রতি তার প্রীতি গাঢ়তর হচ্ছে। শ্বেতাঙ্গরা কালোদের নিগ্রো বলে। ফিডলার যেভাবে নিগ্রো কথাটা উচ্চারণ করে সেটা অবশ্য কোনটার খুবই অপছন্দ। কিন্তু কোনটাকে সেই তো কথা বলতে শিখিয়েছে, কালোদের সাথে মিশতে শিখিয়েছে। কোনটার মনে ফিডলার সম্পর্কে অনেক প্রশ্ন জাগে। ইচ্ছা আছে একদিন সুযোগ মতো জিজ্ঞাসা করে নেবে, কিন্তু সে সুযোগ আসবার আগে কোনটার পাত্রে আরও দুটো পাথর পড়ে গেল। কোনটা কিছুদিন যাবৎ বাগানে কাজ করছে। বেহালাবাদক বা ফিডলার সম্পর্কে সে কিছুই জানে না। ভাবতে গিয়ে মনে হলো বুড়ো মালি সম্পর্কেও সে কম অজ্ঞ নয়। বেল সম্পর্কেই বা সে কি জানে? রোজই যদিও তাদের মাঝে কথাবার্তা হয়, অবশ্য সেটা একতরফা। বেল তাকে যাই খেতে দিক, কোনটা নীরবে খেতে থাকে আর বেল অনর্গল কথা বলে যায়। কোনটা লক্ষ্য করেছে বেল আর বুড়ো মালি হয়তো কথা বলছে, কোনটা এসে পড়লেই ওরা হঠাৎ প্রসঙ্গান্তরে চলে যায়। ওরা দুজনেই সাবধানী লোক। কোনটার বেলা যেন সে সতর্কতা আরও বেড়ে যায়। না, এদের ভালো করে জানতেই হবে। কোনটা প্যাটি রোলার্স কথাটা নতুন শুনছিল। পরদিন বুড়ো মালির সাথে দেখা হতে সে কথাটার মানে জিজ্ঞাসা করল। বুড়ো মালিক রুদ্ধস্বরে বলল, গরিব সাদা মানুষ যারা নিজেরা নিগ্রো কৃতদাস রাখতে পারে না, তাদেরকেই প্যাটি রোলার্স বলা হয়। নিগ্রোদের উপর অত্যাচার করতে ওদের মহা উৎসাহ। কোনো নিগ্রো যদি মালিকের অনুমতি ছাড়া ভ্রমণ করে, ধরা পড়লে তাকে গ্রেফতার করা হয়। প্যাটি রোলার্সরা রাস্তায় কোনো কৃতদাসকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেলেই সর্বসম্মুখে তাকে নগ্ন করে মনের আনন্দে কশাঘাত করে। আমাদের মালিক অবশ্য খুব ভালো লোক, তিনি ওভারসিয়ার রাখাই পছন্দ করেন না। নিগ্রোদের প্রহার করাতে তার মহা আপত্তি। তিনি বলেন, নিগ্রোরা নিজেরাই নিজেদের দেখাশোনা করবে, নিয়ম ভঙ্গ করবে না। আমাদের মালিকের মনটা খুব উঁচু, সত্যিকারের বড় ঘরের মানুষ। অনেকে আছে ভাগ্যের সন্ধানে এদেশে এসে বহু কষ্টে একটুখানি জমি করে একখানা দুখানা কৃতদাসকে দিয়ে প্রাণান্তকর খাটিয়ে সম্পত্তি শুরু করে। কোনো কোনো আবাদে দেখবে মাত্র 5-6 জন নিগ্রো, আমাদের এখানে 20 জন। কোনটা জিজ্ঞেস করলো, তোমার বয়স কত? খানিকক্ষণ চিন্তা করে মালি বলল, রেড ইন্ডিয়ানদের যুদ্ধের সময় আমি খুব ছোট ছিলাম। সহসা সে আফ্রিকান সঙ্গীতের দুকুলি গিয়ে উঠল। কোনটা অপার বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। এই গান আমার মায়ের কাছে শোনা, সে তার মায়ের কাছে শিখেছে। তোমার মতো আমার দিদিমাও আফ্রিকা থেকে এসেছে। মনে হচ্ছে সেরেরা ভাষা, আমি এই ভাষা শুনেছি, কিন্তু জানি না। এই গান গাইবার জন্য আমার শাস্তি হয়েছিল। নিগ্রোদের নিজেদের ভাষায় কথা বলা বারণ। লোকটি গাম্বিয়া জোলফ জাতিভুক্ত। তার খাড়া নাক, চ্যাপ্টা ঠোঁট আর ঘোরতর কৃষ্ণবর্ণ দেখেই বোঝা যায়। কোনটা সে কথার উল্লেখ না করে জিজ্ঞেস করল, বৃদ্ধ কোথা থেকে কবে এ খামারে এসেছে? আবার খানিকক্ষণের স্তব্ধতা। তারপর সে কথা শুরু করল, অনেক দুঃখ পেরিয়ে এখানে এসেছি। এক সময় পায়ের ওপর লোহার রড বাঁকাতে পারতাম, একটা বয়স্ক লোককে এক হাতে তুলতে পারতাম, একটা খচ্চরে বইতে পারে না এত ভারী বোঝা বইতে পারতাম। এখন আমি অথর্ব, শক্তিহীন। লক্ষ্য করেছি তুমি বাগানের কাজ ভালোই করো। যদি প্রয়োজন হয় বলো, মাঝে মাঝে তোমাকে সাহায্য করব। কিন্তু বেশিক্ষণ কাজ করার সাধ্য আর নেই। কোনটা বৃদ্ধকে ধন্যবাদ জানালো, কিন্তু তার প্রতি মনে কোনো সহানুভূতি বোধ করল না। যে লোক কাপুরুষের মতো নিয়তির কাছে আত্মসমর্পণ করে, তাকে সে মেনে নিতে পারে না। এবার তাকে বেলের সাথে কথা বলতে হবে। সে জানে মনিব ওয়ালার সাহেবের প্রসঙ্গ বেলের সবচেয়ে পছন্দ। জিজ্ঞেস করল, মনিব বিয়ে করেননি কেন? বিয়ে তো করেছিলেন,
আমি প্রথম যখন এখানে এসেছিলাম তখন তিনি মিস প্রিসিলাকে বিয়ে করেন। ভারী সুন্দর দেখতে, ছোট্টখাটো মানুষটি প্রথম সন্তানের জন্ম দিতে গিয়েই মারা গেলেন। মেয়েটিও বাঁচল না। সাহেব একেবারে ভেঙে পড়েন, আর কখনো আগের মতো হলেন না। নিজেকে কাজে ডুবিয়ে দিলেন, যেন অতিরিক্ত পরিশ্রম দিয়েই নিজেকে মেরে ফেলবেন। কাউকে পীড়িত বা আহত দেখলে সহ্য করতে পারেন না। অসুস্থ বেড়ালি হোক আর আহত নিগ্রহই হোক, তার সেবার জন্য তিনি অস্থির হয়ে ওঠেন। হাত ভাঙা ফিডলারের জন্য তাই তার দরদ। তোমার পা কেটে ফেলার কথা শুনে তো রাগে উন্মত্ত হয়ে উঠেছিলেন। নিজের ভাই জনের কাছ থেকে তোমাকে কিনে নিলেন। জন নাকি তোমাকে ধরবার জন্য প্যাটি রোলার্স ভাড়া করেছিল। কোনটা উপলব্ধি করছিল কালোদের মাঝে যেমন সাদা মানুষদের মাঝেও তেমনি অন্তরের গভীরতায় তফাত আছে, তাদের ব্যক্তিগত দুঃখ যন্ত্রণাও আছে। অবশ্য তাই বলে তাদের কাজগুলো সমর্থন করা যায় না। তার বৃদ্ধা পিতামহী নিও বটর কাছে শোনা ফাঁদে পড়া কুমির ও তাকে সাহায্য করতে আসা ছোট ছেলের গল্পটি মনে পড়ল। সংসারে মন্দ ব্যক্তির উপকার করতে যাবার ফল সবসময় ভালো হয় না। বাড়ির কথা মনে পড়তে কুন্টার আরও একটা কথা মনে পড়ল। এই কথাটা তার বহুদিন ধরে বেলকে বলবার ইচ্ছা। বেলের গায়ের রং বাদামি, তাছাড়া তার দেহের গঠন, মুখের আকৃতি সবই মান্ডিনকা বংশীয়া সুন্দরী নারীর মতো। বেল কিন্তু কথাটা শুনেই চটে গেল। কি বোকার মতো কথা বলছো! সাদা মানুষেরা কেন যে জাহাজ ভর্তি আকাট মূর্খ নিগ্রো ধরে আনে বুঝি না।